কে দায়িত্ব নিয়ে এসেছেন ময়মনসিংহের রেঞ্জ ডিআইজি কার্যালয়ের মাননীয় পুলিশ সুপার, আমাদের সুপ্রিয় অভিভাবক, আমাদের সকলের প্রিয় জনাব মোহাম্মদ ফয়েজ আহমেদ, পিপিএম সেবা ক্রাইম ম্যানেজমেন্ট রেঞ্জ ডিআইজি কার্যালয় ময়মনসিংহ। স্যার আপনাদের মাঝে বক্তব্য প্রদান করবেন। ঠিক আছে ঠিক আছে। আজকের এই বিট পুলিশিং সভা, আমরা একটু একটা মিনিট ওয়েট করি, আজান দিচ্ছে। বিট পুলিশিং বাড়ি বাড়ি নিরাপদ সমাজ গড়ি শীর্ষক বিট পুলিশিং সংক্রান্ত আজকের এই মতবিনিময় সভায় উপস্থিত রয়েছেন বীর মুক্তিযোদ্ধা, মাদারগঞ্জ উপজেলার সাবেক কমান্ডার এবং ১ নম্বর চর পাকেরদহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং মাদারগঞ্জ উপজেলার বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ১ নম্বর চর পাকেরদহ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জনাব শাহ মোহাম্মদ মজনু মিয়া মহোদয়। উপস্থিত রয়েছেন মোহাম্মদ মুখলিসুর রহমান মুখলেস, সিনিয়র যুগ্ম আহ্বায়ক উপজেলা যুবদল মাদারগঞ্জ, মোহাম্মদ হেলাল উদ্দিন, অবসরপ্রাপ্ত শিক্ষক আহ্বায়ক ২ নম্বর করইচরা ইউনিয়ন বিএনপি, ডক্টর এম এ মান্নান, যুগ্ম আহ্বায়ক উপজেলা যুবদল মাদারগঞ্জ, মোহাম্মদ আমিনুর রহমান, অবসরপ্রাপ্ত শিক্ষক ১ নং চর পাকিরদহ ইউনিয়ন আমির বাংলাদেশ জামায়াতে ইসলাম, মোহাম্মদ শফিউল ইসলাম স্বপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ১ নম্বর চর পাকিরদহ ইউনিয়ন বিএনপি, মোহাম্মদ গোলাম কিবরিয়া বিপ্লব তরফদার, যুগ্ম আহ্বায়ক ১ নং চর পাকিরদহ ইউনিয়ন বিএনপি, আরিফুল ইসলাম, সদস্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখা, ফারহান আহমেদ রিফাত, প্রতিনিধি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ২ নম্বর করইচর ইউনিয়ন। এছাড়া উপস্থিত রয়েছেন ১ নম্বর এবং ২ নং ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সামনে উপবিষ্ট সুপ্রিয় সুধীবৃন্দ এবং এরপরে যাদের নাম বলা হয়নি যারা রয়েছেন ক্ষমা করে দেবেন, এবং যদি কারো নামের উচ্চারণে বা কোনো পদবিতে ভুল হয়ে ক্ষমা করে দেবেন, এবং অন্যান্য সুধীবৃন্দ আসসালামু আলাইকুম। যেহেতু আজানের সময় হয়ে গিয়েছে এবং বাংলাদেশ এটাই হয়, যখন প্রধান অতিথি বক্তব্য হয় তখন সবাই অস্থির হয়ে যায়, টায়ার্ড হয়ে যায়, আজান হয়, বিভিন্ন কিছু হয়, তখন আর শোনার আগ্রহ থাকে না, অনেকে ঘুম পেয়ে যায় আর কি। তো যাই হোক, আমি এসছি আপনাদের এলাকার কৃতি সন্তান, গর্বিত সন্তান ডক্টর আশরাফুর রহমান। আপনারা জানেন যে ডিআইজি ময়মনসিংহ রেঞ্জ, ওনার বাড়ি মাদারগঞ্জেই, আপনাদের পাশেই। তো স্যারের নির্দেশনায়, স্যারের যে পরামর্শ, বিট পুলিশিং নিয়ে একটা এলাকার আইন শৃঙ্খলা বাস্তবায়নের জন্য তার যে পরামর্শ, সেগুলো বাস্তবায়ন কিভাবে হতে পারে সেই বিষয়গুলো, স্যারের মেসেজটাকে ডেলিভারেট করার জন্য আপনাদের এখানে এসেছি। তো আপনাদের এলাকার কৃতি সন্তান ডক্টর আশরাফুর রহমান স্যার, আপনারা খেয়াল করেছেন যে ৫ই আগস্টের পরে উনি ডিআইজি হিসেবে যোগদান করেছেন ময়মনসিংহ রেঞ্জে। ময়মনসিংহ রেঞ্জ মানে ৪টা বিভাগের প্রধান, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, শেরপুর, এই ৪টা বিভাগের পুলিশের প্রধান হচ্ছে আমাদের ডিআইজি স্যার, আপনাদের এলাকার কৃতি সন্তান। তো স্যারের মেসেজটা খুব ক্লিয়ার, সেটা হলো যে আমাদের পুলিশিং করতে গেলে আগের, আপনারা অনেকেই উচ্চারণ করেছেন আগে যে পুলিশিং, সেটা থেকে আমরা বের হয়ে আসতে চাই। তো সেটা করতে গেলে আমাদের প্রথম কাজই হচ্ছে গিয়ে জনগণের সাথে আমাদের সম্পর্কটাকে বাড়ানো, যে সম্পর্কটা একটা গ্যাপ তৈরি হয়েছিল, এবং ৫ই আগস্টের পরে যে সমস্যাগুলো হয়েছিল পুলিশের ক্ষেত্রে, সেই গ্যাপটা ফিল আপ করার জন্যই স্যারের এই উদ্যোগ। এবং স্যার একা নাগারে 36টা থানার ওসি বদল করেছেন। একই সাথে এই যে আজকে আমি এখানে আসছি ডিআইজি স্যারের পক্ষ থেকে বিট পুলিশিং করতে, এটা কিন্তু বাংলাদেশের ইতিহাসে প্রথম। অর্থাৎ কোনো ডিআইজির পক্ষ থেকে একটা ইউনিয়ন লেভেলে, একটা গ্রাম পর্যায়ে বিট পুলিশিং সভা করা ডিআইজি স্যারের প্রতিনিধি হিসাবে, এটা সম্ভবত বাংলাদেশে কোথাও হয়নি। জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে হয়েছে, কিন্তু ডিআইজি স্যারের পক্ষ থেকে হয়নি। তাহলে স্যারের মেসেজটা আপনারা ক্লিয়ার যে স্যার কীভাবে চাচ্ছেন আইন শৃঙ্খলা দমনের জন্য আপনাদের জনগণের সাথে নিয়ে কাজ করার জন্য। আমি এর আগে নেত্রকোনা জেলার পুলিশ সুপার ছিলাম, তো সেখানেও আমি দেখেছি যে এরকম কখনো ডিআইজি স্যারের পক্ষ থেকে বিট পুলিশিংয়ে কখনো কেউ আসে নাই। তো যাই হোক, এই যে আমার একটা আপনাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রাপ্য এই জন্য যে আমি এর আগে আরও 3টা জেলা, বাকি 3টা জেলাতে বিট পুলিশিংয়ে সভা করেছি, কখনো দেখিনি এত সুসংগঠিতভাবে এবং এত অর্গানাইজড ওয়েতে, এত সুন্দর, এত বড় পরিসরে এই আয়োজন করা।
তো সেজন্য এইখানকার আপনারা যারা এলাকাবাসী রয়েছেন, নেতৃবৃন্দ রয়েছেন, তাদেরকে আমার ডিআইজি স্যারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ওসি মহোদয়কে, তার টিমকে, যারা এত সুন্দর আয়োজন করেছেন। এটাই প্রথম এই বিট পুলিশিং এত বড় সভা। এর আগে কমিউনিটি পুলিশিংয়ের সভা হয়েছে, ওপেন হাউস ডে হয়েছে, কিন্তু বিট পুলিশিংয়ের সভা এত বড় কখনো দেখিনি। তো এই জন্য ধন্যবাদ প্রাপ্য এই এলাকাবাসী। ধন্যবাদ স্যারের পক্ষ থেকে। আপনারা জানেন, অনেকে কোশ্চেন করেছেন, তা আমি একটু প্রথম থেকে শুরু করি। বিট পুলিশিং জিনিসটা অনেকের কনফিউশন থাকতে পারে। অনেকে কমিউনিটি পুলিশিং শব্দটার নাম শুনেছেন, কিন্তু বিট পুলিশিং বিষয়টা কি এটা অনেকে জানেন। অনেকে কোশ্চেনও করেছেন বিট শব্দটার অর্থ কি। বিট মানে একটা এলাকাকে ছোট ছোট খণ্ডে ভাগ করে পুলিশিং করা। অর্থাৎ মনে করেন থানা, একটা থানা, এখানে কয়টা ইউনিয়ন? 7টা ইউনিয়ন। 7টা ইউনিয়নের সমন্বয়ে একটা থানা গঠিত, যার প্রধান আছে ওসি সাহেব। এখন অনেক সময় ওসি সাহেবের ব্যস্ততার কারণে ইউনিয়ন ভিত্তিক কার্যক্রমগুলো করা সম্ভব নয়। সেই ক্ষেত্রে কি করা হয়, প্রতিটা থানাকে আবার ইউনিয়ন ভিত্তিক বিটে ভাগ করা হয়, ছোট 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 ভাগে ভাগ করা হয়। সেই এক একটা বিটের দায়িত্বে থাকে একজন সাব ইন্সপেক্টর, তার সাথে একজন এএসআই সহকারী হিসেবে। হ্যালো, তো এই যে 7টা ইউনিয়ন যে আছে, 7টা ইউনিয়নকে আবার 7টা বিটে ভাগ করা হয়েছে। এটা যেরকম 1 নম্বর ইউনিয়ন, 1 নম্বর বিট, এখানে একজন সাব ইন্সপেক্টর থাকবে, তার আন্ডার একজন এএসআই এবং একজন কনস্টেবল থাকবে। তার কাজ হচ্ছে এই বিটের যত ধরনের আইন শৃঙ্খলাজনিত সমস্যা রয়েছে সেগুলোকে নোটিশ করা এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া। ঠিক একইভাবে 2 নম্বর ইউনিয়ন, 3 নম্বর ইউনিয়ন এরকম রয়েছে। অর্থাৎ এই বিটের ওসি বলতে পারেন এই যে এখানে যে সাব ইন্সপেক্টর রয়েছে সে। তো এটার কারণ কি? কারণ হচ্ছে গিয়ে জনগণের দোরগোড়ায়, অর্থাৎ একেবারে ডোর স্টেপে পুলিশিংটাকে পৌঁছে দেওয়া। অর্থাৎ জনগণকে যেন কষ্ট করে থানা বন্ধ যাওয়া না লাগে, সেই জন্যই জনগণের কাছে আরও বেশি কাছে যাওয়ার জন্য এবং জনগণের সাথে সম্পর্কটা আরও বেশি বৃদ্ধি করার জন্য এই বিট পুলিশিংটাকে করা হয়েছে। এবং আজকের এই যে সভা করছি, এই সবার উদ্দেশ্য ওই একটাই, অর্থাৎ আপনার সাথে আমার যে কমিউনিকেশনটা, যে গ্যাপ ছিল, সেই গ্যাপটাকে ফিল আপ করা, একই সাথে আপনাদের কথাগুলো শোনা, আমাদের যে বক্তব্যগুলো আছে সেটা আপনাদেরকে ট্রান্সমিট করা এবং দুইজনের সমন্বয়ে একটা সুন্দর আইন শৃঙ্খলা পরিস্থিতি গড়ে তোলা, সেটা হচ্ছে বিট পুলিশিংয়ের উদ্দেশ্য। সেই মেসেজটাই ডিআইজি স্যারের মেসেজ, এবং এই মেসেজটাই আমরা ডিআইজি স্যারের পক্ষ থেকে এই 4টা জেলাতে ঘুরে ঘুরে এই যে একেবারে ইউনিয়ন ভিত্তিক চলে আসতেছি আপনাদেরকে এই বিষয়টা বলার জন্য, এবং আপনাদের সাথে আমাদের যে গ্যাপটা তৈরি হয়েছিল পুলিশে, সেই গ্যাপটা যেন দ্রুত ফিল আপ হয়ে আমরা একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণে একসাথে কাজ করতে পারি। আপনারা জানেন যে একটা দেশের অর্থনৈতিক অবস্থা বলেন, রাজনৈতিক অবস্থা বলেন, যে কোনো অবস্থার কেন্দ্রবিন্দু হচ্ছে আইন শৃঙ্খলা। অর্থাৎ আইন শৃঙ্খলা যদি ঠিক না থাকে সেক্ষেত্রে কোনো কিছুই সম্ভব নয়। আপনারা ইদানিং দেখছেন বা 5ই আগস্টের পরে দেখেছেন যখন পুলিশ কাজ করেনি দেশের অবস্থা কি হয়েছিল। সুতরাং যাতে আপনারা যারা নেতৃবৃন্দ রয়েছেন তারাও আমাদেরকে অনেক হেল্প করেছেন এই পুলিশকে, যাতে পুলিশ যেন উঠে দাঁড়াতে পারে। তা আপনাদের প্রতি কৃতজ্ঞতা যে এত পরিমাণ লোক এসছেন, তার মানে পুলিশেরকে আপনারা সহযোগিতা করা শুরু করেছেন এবং পুলিশের সাথে আপনারা একসাথে কাজ করছেন, এই উপস্থিতি কিন্তু সেটা প্রমাণ করে। এই জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। এখন এইখানে সবার বক্তব্যের মাধ্যমে যে বিষয়টা চলে এসছে সেটা, এবং চুরির একটা বিষয় এসছে, গাঁজার বিষয় এসছে। তো মাদকের বিষয় বলি, মাদক বাংলাদেশে একটি জাতীয় সমস্যা। এই সমস্যাকে মোকাবেলা করার জন্য মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নামে আলাদা একটা সংস্থা রয়েছে, এবং যে মাদকগুলো বাংলাদেশে পাওয়া যায়, শুধু গাঁজা ব্যতীত বাকি যে মাদকগুলো রয়েছে সব কিছু বর্ডার দিয়ে ঢোকে। ইয়াবা বলেন, ফেন্সিডিল বলেন, ট্যাপেন্ডাডল ট্যাবলেট বলেন, যা বলেন। এবং বর্ডারকে দেখার জন্য আছে বিজিবি, বাংলাদেশ বিজিবি যে রয়েছে আর কি, বর্ডার গার্ড বাংলাদেশ। তো তারা যখন তাদের সহযোগিতা করার জন্য বাংলাদেশ পুলিশ রয়েছে, অর্থাৎ, এবং একই সাথে আমরা যারা মাদক সেবী তারাও গার্জিয়ান, তাদেরও বাবা মা আছে, গার্জিয়ান রয়েছে, তাদেরও দায় দায়িত্ব রয়েছে। অর্থাৎ সবাইকে দায়িত্ব, মানে অর্থাৎ মাদক নিয়ন্ত্রণ করার জন্য পুলিশের একার পক্ষে সম্ভব না, এই কথাটা বোঝাতে গিয়েছি। অর্থাৎ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বর্ডার এলাকার বিজিবি, সবাই সহযোগিতা নিয়ে, এবং আপনারা যারা গার্জিয়ান রয়েছেন, নেতৃবৃন্দ রয়েছেন, সুশীল সমাজ রয়েছেন, সবার সহযোগিতা নিয়ে মাদককে নির্মূল করতে হবে। পুলিশকে একা পক্ষে এটা নির্মূল করা সম্ভব নয়, এই কথা জিরো টলারেন্স, সেটা ফলো করব। আমি যখন নেত্রকোনার পুলিশ সুপার ছিলাম তখন প্রতি মাসেই একটা মহিলা, বয়স্ক মহিলা এসে বসে থাকতো। বসে এসে তার একটাই কথা ছিল যে, স্যার আমার ছেলেটাকে আবার একটু জেলে ঢুকাই দেন।
তার বক্তব্য হচ্ছে তার ছেলেকে জেলে ঢুকাইতে হবে। অর্থাৎ আমি কি আবার বন্ধ করব নাকি চালিয়ে যাব? চালিয়ে যাব না বন্ধ করব? আচ্ছা, একটা মিনিট কষ্ট করে বসেন। তো যেটা বলছিলাম যে আমি যখন নেত্রকোনার পুলিশ সুপার ছিলাম তখন একটা মহিলা প্রায় আমার কাছে আসতো। সে এসে একটা কথাই তার ছিল যে তার সন্তানটাকে যেন আরেকবারের জন্য জেলখানায় ঢুকিয়ে দেওয়া হয়। তো এটার কারণ হচ্ছে তার কারণ হচ্ছে তার ছেলেটা মাদক সেবী, অর্থাৎ তার বাবা নেই। মানে মাদকের জন্য ওই মহিলাকে মারধর করে একবার মেরেই ফেলতে চেয়েছিল। তো যাই হোক, আশেপাশের লোকজন তাকে উদ্ধার করেছে। তো এটা বলার উদ্দেশ্য হলো যে যার বাসায় মাদক সেবী একটা সন্তান রয়েছে সেই ফ্যামিলি জানে যে মাদকের কত ভয়াবহতা। তো আমরা যারা গার্জিয়ানরা রয়েছে আমাদের কিন্তু অনেক দায়িত্ব রয়েছে। একটা সন্তানের প্রাথমিক সূতিকাগার হচ্ছে গিয়ে পরিবার, অর্থাৎ আপনার সন্তান সন্ধ্যার সময় বাসায় ফেরে কিনা, সন্তান কার সাথে মিশতেছে, মোবাইলে কার সাথে কথা বলতেছে, সকল কিছু খেয়াল করতে হবে। আপনি আপনার সন্তানকে একটা মোটরসাইকেল কিনে দিয়েছেন সন্তানকে ভালোবাসেন বলে, আবার পুলিশকে বলতেছেন যে না আমার সন্তানের কি মোটরসাইকেল যখন আটক করা হচ্ছে ফোন দিচ্ছেন, কেন আটক করা হলো, সব কাগজপত্র রয়েছে, সে 18 বছরের নিচে সে গাড়ি চালাচ্ছে। তো যাই হোক, এই যে বিষয়গুলো, অর্থাৎ একজন পরিবার হিসেবে আপনার দায়িত্ব কিন্তু অনেক বেশি। একটা থানাতে 30 জনের মতো পুলিশ সদস্য থাকে, কিন্তু একটা থানা লেভেলে লোক থাকে 30 লক্ষ, 40 লক্ষ, 50 লক্ষ। তো এত লোকের জন্য এই 30 জন 40 জন পুলিশ সদস্যের পর কিন্তু নিয়ন্ত্রণ করা সম্ভব নয় যদি না আমরা সবাই একসাথে সচেতন না হই। সুতরাং মাদক নিয়ন্ত্রণ করার জন্য, নির্মূল করার জন্য প্রথমেই পরিবার থেকে শুরু করতে হবে। আমার সন্তান যেন বিপথে না যায় সেটা আমাকে খেয়াল করতে হবে। আমি সারাদিন বসে বসে টেলিভিশনে সিরিয়াল দেখতেছি, আমি আমার পেশা নিয়ে ব্যস্ত, আমি ব্যবসা নিয়ে ব্যস্ত, রাজনীতি নিয়ে ব্যস্ত, কিন্তু আমার সন্তান কার সাথে মিশতেছে, কি করতেছে আমি জানি না। আমি এখানে বসে কথা বলছি আপনার সাথে, অফিসে কাজ করছি, কিন্তু আমার সন্তান ঢাকায় বসে কি করছে আমি জানি না। সুতরাং এটা কোনো মানে হয় না। আপনার সন্তান আপনার সবচেয়ে বড় সম্পদ। সন্তান যদি বিপথে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু আপনার এই টাকা পয়সা, এই মান সম্মান কোনো কাজে লাগবে না। তাই আমার সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে সন্তানকে সময় দেওয়া, সন্তান কি করে না করে সেটা দেখা। এবং আপনার সন্তান কিন্তু দেশের ভবিষ্যৎ কারিগর, ভবিষ্যৎ বিনির্মাণে তারা সহায়তা করবে। সুতরাং আমি বক্তব্য দিচ্ছি বড় বড়, কিন্তু আমার সন্তান বিপদে যাচ্ছে, লাভ নেই, কিন্তু কোনো লাভ নেই। তাই আমাদেরকে প্রথমে আমার ঘরের দিকে খেয়াল রাখতে হবে, সন্তানের দিকে খেয়াল রাখতে হবে। মোবাইল, যেটা মাদকাসক্তর যে ভয়াবহতা তার চেয়ে বড় ভয়াবহতা মোবাইল। মোবাইলের আসক্তির কারণে আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া থেকে দূরে সরে যাচ্ছে। মোবাইলে এখন অনলাইন জুয়া চালু হয়েছে, মোবাইলে বিভিন্ন ধরনের অপরাধ শুরু হয়েছে। মেয়েদেরকে সাইবার বুলিং করা থেকে শুরু করে, প্রতারণা করা থেকে শুরু করে সকল ধরনের অপরাধ মোবাইলে চলে গিয়েছে। আপনারা দেখবেন সন্ধ্যার পরে একসাথে 4-5টা ছেলে মেয়ে মাথা নিচু করে বসে বসে 4-5টা মোবাইল নিয়ে টেপাটেপি করে, দেখেন না? ওটা কাজ হচ্ছে গিয়ে অনলাইন জুয়া খেলা। সুতরাং এরকম আপনার সন্তান আমার সন্তানে তারা কিন্তু এগুলো করতেছে, কিন্তু আমরা বলতেছি পুলিশ কেন কাজ করে না, পুলিশের কাজ এটা ধরা, কিন্তু আপনারও তো কাজ রয়েছে তাকে সন্তানকে ঘরে নিয়ে যাওয়া। সুতরাং আপনার সন্তান হাতে মোবাইল দেবেন না দয়া করে। ইদানিংকালে দেখা যায় যে সন্তান মোবাইল না দিলে, কার্টুন ছবি না দিলে সে খাওয়া দাওয়া করে না, ওইটা না দিলে সে পড়তে বসে না, ওইটা না দিলে সে কান্নাকাটি করে, এরকম হয় না? অনেক ফ্যামিলিতে হয়। সুতরাং এটাও কিন্তু একটা নেশা, এটার কারণে চোখের ক্ষতি হয়। ইদানিংকালে বাচ্চাদের চোখে ডাক্তারের কাছে যাওয়ার হার আগের থেকে অনেক বেড়ে গিয়েছে, ঢাকা শহরের একটা পরিসংখ্যানে দেখা গেছে। এটার কারণ হচ্ছে কি মোবাইল, অর্থাৎ মোবাইল দেখতে দেখতে ছেলে মেয়ের চোখ নষ্ট হচ্ছে, শারীরিক ক্ষতি হচ্ছে, মেজাজ খিটখিটে হচ্ছে, বিভিন্ন ধরনের সমস্যা, এবং লেখাপড়া থেকে তারা দূরে সরে যাচ্ছে। সুতরাং মোবাইলের আসক্তি থেকে আমাদের ছেলে মেয়েদেরকে দূরে রাখতে হবে। নারী ও শিশু নির্যাতন, আমি এই রেঞ্জের মানে এই 4টা জেলার ভিতরে দেখা গেছে যে এই বিভাগের জেলাগুলোতে নারী শিশু নির্যাতনের মামলা সবচেয়ে বেশি, যার আবার অনেকগুলো মিথ্যাও হয়। এখন একটা মনে করেন যে কার সাথে কারো জমি জমার গন্ডগোল, সে যে করতেছে কি নারী শিশু নির্যাতনের মামলা দিয়ে দিচ্ছে, ধর্ষণের মামলা দিচ্ছে, মেয়ে স্বেচ্ছায় পালাই যাচ্ছে ছেলের সাথে, এসে দিচ্ছে ধর্ষণের মামলা, অপহরণের মামলা। তা এই যে এই ধরনের বিষয়গুলো হচ্ছে, এইখান থেকে আমাদেরকেও সচেতন হতে হবে। এবং একই সাথে যে ঘটনা তা না, ঘটনাও ঘটে। যে ঘটনাগুলো ঘটে সেই আমাদের প্রত্যেকের ঘরে মা রয়েছে, সন্তান রয়েছে, মেয়ে সন্তান রয়েছে, বোন রয়েছে। সুতরাং আমরাও যেন রাস্তাঘাটে যখন মেয়েরা চলাফেরা করে তাদেরকে যেন আমার মা, আমার বোন, আমার সন্তান হিসেবে ট্রিট করি। তাহলেই আমাদের, যদি একটা মেয়ে নির্যাতনের শিকার হয় সেটা আমাদের দ্বারাই হয়, ছেলেদের দ্বারাই হয়। সুতরাং যদি আমার সব রাস্তাঘাটে চলাচল করি বা অন্য কাউকে যদি আমরা এইভাবে দেখি, তাহলে কিন্তু এই সমস্যাটা আর হয় না।
সুতরাং আমাদেরকে এই বিষয়ে খেয়াল রাখতে হবে। বাল্যবিবাহ, যেটা আপনারা কয়েকজন বলেছেন, বাল্যবিবাহ বিষয়ে আমি একটা কথাই বলবো যে বাংলাদেশ একটা উন্নয়নশীল দেশ এবং বাল্যবিবাহের প্রধান কারণ হচ্ছে গিয়ে দারিদ্রতা। একজন বাবা মা মনে করে যে আমার সন্তানকে আর্লি বিয়ে দিতে পারলে তার খাবার খরচটা দেয়া লাগে না, তার পড়াশোনার খরচটা দেয়া লাগে না। আবার একই সাথে আমরা যারা পুরুষ সমাজ রয়েছি তারা মনে করি যে একটা 18 বছরের কম বয়সের মেয়েকে বিয়ে করলে তাকে আমি আমার মতো করে গড়ে তুলতে পারবো। 18 বছর উপরে হলে তাকে সে আমাদের সাথে তর্ক করতে পারে, বিভিন্ন ঝামেলা জড়াতে পারে। এই জন্য আমাদের পুরুষ সমাজের একটা টেন্ডেন্সি রয়েছে, একই সাথে গরিব বাবা মারও টেন্ডেন্সি রয়েছে যে মেয়েটাকে আগে বিদায় দিতে ভালো হয়। তাছাড়া রাস্তাঘাটে ডিস্টার্ব করতে পারে, ধর্ষণের শিকার হতে পারে, বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। তো এই বাল্যবিবাহ থেকে রোধ করার জন্য আমাদেরকে সচেতন হতে হবে। 1 নম্বর ওয়ে হচ্ছে যে আমার মেয়েকে আমি চিন্তা করতে হবে যে আমরা মিনা কার্টুন দেখছি, ছেলে এবং মেয়েকে সমান সমান অধিকার, ছেলে এবং মেয়ের সমান অধিকার। আমরা অনেক পরিবারে রয়েছি যে মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে বাবা খুশি, মাই অখুশি হয়। এর কারণ কি? কারণ মা চলতে ফিরতে দেখছে যে একটা মেয়ের চলাফেরা রাস্তাঘাটে কত কঠিন। সুতরাং মারাই অনেক সময় অখুশি হয়, কিন্তু বাবারা খুশি, কিন্তু বাবারা তো এই সমস্যাগুলো ফেস করে নাই। সুতরাং আমারও কিন্তু 2টা মেয়ে, আমিও 2টা মেয়ে, কিন্তু আমি কিন্তু খুশি। কিন্তু আমার ওয়াইফ মনে করে যে একটা ছেলে সন্তান হলে ভালো হতো। কারণ কি? কারণ হচ্ছে কি, সে মনে করে যে এই যে ধরেন রাতের বেলা আমি অসুস্থ হয়েছি, ঔষধ আনতে পাঠাতে হবে, মেয়েকে রাস্তায় পাঠানো যাবে না, কেননা পাঠাইলেই একটা সমস্যা তৈরি হবে। রাত 12টার সময় একটা মেয়েকে বাংলাদেশের প্রেক্ষাপটে পাঠানো যায় না। এই যে সমস্যাগুলো, এই সমস্যা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আমাদের যে যে মেয়ের সন্তানকে আমরা ওয়েলকাম করব, তো সেটাও ইনশাল্লাহ চেঞ্জ হবে। আমাদের মন মানসিকতা চেঞ্জ হয়ে গেলে আমরাও একসময় পরিবর্তন হব। তো বাল্যবিবাহ রোধ করার ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, সচেতন হতে হবে। দ্বিতীয়ত, যখনই এরকম কোনো ঘটনা ঘটবে আপনার আশেপাশে আমাদেরকে জানাবেন। আমরা আমাদের মাদারগঞ্জ মডেল থানা রয়েছে, তাদের পক্ষ থেকে সেখানে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ইউনো সাহেবের নম্বর আপনাদের কাছে রয়েছে, তাকে বললে সে ব্যবস্থা নেবে। জুয়ার বিষয়, এই আমি জানি না এলাকা চর এলাকাতে জুয়া হয়, নেত্রকোনাতে দেখছি যে বিভিন্ন জায়গায় জুয়া খেলা হয়, এবং জুয়া খেলাগুলো খুব খুব রিমোট অঞ্চলে হয়, যেখানে যেতে যেতেই তারা ভেগে যায়, চলে যায়, শেষ পর্যন্ত পৌঁছানো যায় না। তো জুয়ার ক্ষেত্রেও একই কথা বলবো যে এটা কিন্তু একটা ব্যাধি, অর্থাৎ সমাজের ব্যাধি। জুয়া খেলতে খেলতে টাকা পয়সা নিয়ে যায়, বউকে মারধর করে, অনেক অনেক কিছু হয়, ঘরের সংসারের অশান্তি তৈরি হয়। অনেক সময় ওয়াইফ নির্যাতন সহ্য করতে না পারে আত্মহত্যা করে। তা এই জুয়া থেকে রক্ষা করার জন্য আমাদের যখনই এই ধরনের ঘটনা ঘটবে যে এলাকাতে, কেননা এই যে বিট পুলিশিং করার উদ্দেশ্যই একটাই যে এলাকা ভিত্তিক যেন তথ্যগুলো আসে। তা আমাদের বিটের যে অফিসার আছে, তাদের সরকারি নাম্বার রয়েছে, সেই নাম্বার তার কাছ থেকে আপনারা নিয়ে নেবেন, এবং বিট কর্মকর্তা যদি ঠিকমতো না যায়, এটা ওসি সাহেবকে জানাবেন, এসপি সাহেবকে জানাবেন, এলাকাতে যেন সে ঠিকমতো আসে, এটা খেয়াল রাখবেন। তার কাজই আছে এলাকাতে পড়ে থাকে, এলাকার সবার খোঁজখবর নেওয়া, কোথাও কোনো সমস্যা রয়েছে কিনা, জমি জমা নিয়ে মারামারি রয়েছে কিনা, মাদক সেবন। একজন বললেন সুরুজ মিয়ার কথা বললেন, এই সুরুজ মিয়ার বিষয়টা বললো যে তাকে অ্যারেস্ট